কিছুদিন আগে বাঙালির হয়তো সবচেয়ে পবিত্র দিন 25শে বৈশাখ পার হয়ে গেল। কবিগুরুর 165তম জন্মদিবস। আজ আমি ভালো সমাজ নিয়ে যে ধারাবাহিক আলোচনা আরম্ভ করছি, এ বিষয়ে কবিগুরু নিজের কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, প্রবন্ধে এবং নিজের কাজে বহু সুন্দরভাবে প্রকাশিত করে গেছেন। এই বিষয়ে আমাদেরকে কবিগুরুর ভাবনা চিন্তা এবং ভারতের অন্য ধ্রুবতারা গান্ধীজির ভাবনা চিন্তাতে বারবার ফেরত আসতে হবে। তো কবিগুরু আর গান্ধীজি কি রকম মানুষ, কি রকম সমাজ, কি রকম পৃথিবীর স্বপ্ন দেখছিলেন এবং আমাদের দেখাতে চেয়েছিলেন। 1890 সাল আন্দাজ 30 বছর বয়সে কবিগুরু শিলাইদহে, যেটা আধুনিক বাংলাদেশের কুষ্টিয়া উপজেলাতে অন্তর্গত, সেইখানে তিনি গ্রাম পুনর্গঠনের কাজ আরম্ভ করেন। 15 বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে উনি 1906 সালে কংগ্রেসের পূর্বাঞ্চলীয় সম্মেলন পাবনা শহরে উনি একটা ইশতেহার পেশ করেন গ্রাম পুনর্গঠনের। এই ইশতেহারে যে 15টি কর্মসূচি ছিল, তার মধ্যে আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত সব বিষয়ই ছিল। কিন্তু বেশিরভাগ লোক সেই সময় গ্রাম পুনর্গঠনের আইডিয়াটাকে গুরুত্বই দেয়নি। যখন কবিগুরু নিজের ভালো সমাজের স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন, কাজ করতে আরম্ভ করেছেন, মোটামুটি সেই সময় দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজিও এই নিয়ে ভাবনা চিন্তা করছেন। 1904 সালে 1 এবং 2 অক্টোবর, মানে গান্ধীজির তখন 35 বছর বয়স হলো, তিনি জোহানেসবার্গ থেকে ডারবান শহরে ট্রেনে যাত্রা করছেন এবং ওই যাত্রাকালীন তিনি জন রাস্কিন নামের চিন্তাবিদের একটি বই পড়েন। সেই বইটা পড়ে ওনার মস্তিষ্কে বিস্ফোরণের মতন হলো এবং কিছুদিনের মধ্যেই তিনি ডারবান শহরের পাশে একটি জমি কিনে নিজের বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে একটি আশ্রম খুলে বসলেন এবং সেই আরম্ভ হলো গান্ধীজির ভালো সমাজ নিয়ে কাজ, যেটা তিনি আজীবন করে গেলেন। এদিকে নাছোড়বান্ধা কবিগুরু 1906 সালে যখন ওনার গ্রাম পুনর্গঠনের ইশতেহারকে লোকে খুব একটা পাত্তা দিল না, তিনি সেই বছরই তার ছেলে রথীন্দ্রনাথ এবং তার স্কুলের সহপাঠী সন্তোষ মজুমদার, এই দুজনকে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়তে চাষ এবং পশুপালন শিখতে পাঠালেন। 1909 সালে রথীন্দ্রনাথ এবং সন্তোষ মজুমদার কাজ শিখে এসে, পড়াশুনো শেষ করে, তারা শান্তিনিকেতনের কাছে কিছু পরীক্ষা নিরীক্ষার কাজ আরম্ভ করে। নানা কারণে সে কাজ খুব একটা জমে ওঠেনি। 12 বছর পর 1922 সালে ইংল্যান্ডের এক যুব পুরুষ লিওনার্ড এলমহার্স্ট, সে তখন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে চাষ নিয়ে পড়াশুনো শেষ করছেন, রবীন্দ্রনাথের আমন্ত্রণে এলমহার্স্ট শান্তিনিকেতনে আসলেন এবং রথীন্দ্রনাথ, সন্তোষ মজুমদার এবং আরেকজন কর্মী কালীমোহন ঘোষের সাথে সুরুল গ্রামে গ্রাম পুনর্গঠন এবং গ্রামীণ শিক্ষা নিয়ে কাজ আরম্ভ করলেন এবং এই 4 জনে মিলে এক অর্থে সুরুলে বেশ হই হুল্লোড় লাগিয়ে দিল। এর কিছু বছর পরেই গান্ধীজি এই কাজ দেখতে আসলেন এবং এতই প্রভাবিত হলেন
যে তারপর থেকে 1926-27 সাল থেকে গান্ধী এবং কবিগুরুর মধ্যে পরস্পর একে অন্যের থেকে শেখা নানা ধরনের আদান প্রদান আরম্ভ হলো এবং সেই গ্রামীণ শিক্ষার পরীক্ষা আজও চলছে অ্যাহেড সংস্থার গ্রামীণ আঙিনায়। যখনই আমরা ভালো সমাজের কথা বলি, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওরা দুজনেই গোটা পৃথিবীর জ্ঞান এবং বিচক্ষণ ব্যক্তিরা যেসব পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই ভাণ্ডারকে নিজের ভাণ্ডার মনে করতেন। এবং শুধু তাই নয়, তারা সারা জীবন এরকম বিচক্ষণ ব্যক্তিদের নিজের কাজের সাথে যুক্ত করে নিয়েছিলেন। কবিগুরুর কবিতার এই দুটি লাইন শুনুন ও মনে রাখবেন। যেখানেই যে তপস্বী করিয়াছে দুষ্কর যজ্ঞ যাগ, আমি তার লোভিয়াছি ভাগ। যেখানেই নিঃশঙ্ক বীর মৃত্যুরে লঙ্ঘি অনায়াসে, স্থান মোর সেই ইতিহাসে। তার মানে এমনই তপস্বী ও বীর যেখানেই আছে, যখনই আছে, সে আমার। তার যে দুষ্কর যজ্ঞ যাগ, তার যে বীরত্ব, সেইটা আমার, সেটা আমারও ইতিহাস। 1906 সালে কবিগুরুর লেখা এই 15 দফা ইস্তেহারের মতন গান্ধীজিও তার থেকে 35 বছর পরে 1941 সালে সেরকমই একটি গ্রাম পুনর্গঠনের ইস্তেহার লেখেন, যাতে 18টি কর্মসূচি ছিল। স্বাভাবিকভাবেই এদের দুজনের ইস্তেহারের মধ্যে 9টি বিন্দু প্রায় একই রকম ছিল, কিন্তু দুজনের কাছেই এটা পরিষ্কার ছিল যে ভারতবর্ষে এবং পৃথিবীতে সব সমাজেই প্রচুর আবর্জনা জমে। আমরা যদি ভালো সমাজের দিকে এগোতে চাই, তাহলে এই আবর্জনাগুলোকে আগে পরিষ্কার করতে হবে। দুজনেরই ইস্তেহার পড়লেই এই কথাটা বোঝা যায়, এবং এই দুটি ইস্তেহার পড়াটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 1901 সালে কবি লিখলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। কিরকম সমাজ হলে এই চিত্ত ভয় শূন্য থাকবে এবং শির উঁচু থাকবে? আমাদের মনে রাখতে হবে যে গত 120 বছর ধরে পৃথিবীর বহু লোক এই কবিতাটি where the mind is without fear and the head is held high, এটাকে আবৃত্তি করেছেন এবং অন্যদের শুনিয়েছেন। এবারে আবার সেই প্রশ্নটা, কি অবস্থা হলে তবেই সবার চিত্ত ভয়শূন্য থাকবে এবং শির উঁচু থাকবে? একটা উত্তর হচ্ছে যে এই অবস্থাটা তখনই আসবে যখন সাম্য ও ন্যায় পৃথিবীতে থাকবে। সাম্য ও ন্যায়, কিসের সাম্য? ধন তো বটেই, কিন্তু ক্ষমতারও সাম্য। তাহলে ভালো সমাজ কি? আবার বলা যাক যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, তার মানেই কিন্তু ধনের এবং ক্ষমতার সাম্য থাকতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবী জুড়েই সব সমাজেই অসাম্যের দৌড়, এবং এই কবিতাটার প্রায়শই যেই প্যারোডি হয়ে থাকে যে চিত্ত হেথা ভয় ভর্তি, নিম্নে যেথা শির, একেবারে কবিগুরুর উল্টো। এবারে এই কবিতাটির শেষ লাইন হচ্ছে, নিজ হস্তে নির্দয় আঘাত করি প্রীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আমি এটা এইভাবে দেখি এবং বুঝি যে আজ থেকে 100 বছর আগে কবিগুরুর সময়ও পৃথিবীর অবস্থা খুব খারাপ ছিল, তাই তিনি নির্দয় আঘাতের কথা বলেছেন। আর আজ তো আমরা ধ্বংসের মুখোমুখি, অতএব আজ আরো বেশি নির্দয় পদক্ষেপের দরকার আছে।
এবারে আমরা দ্বিতীয় কবিতাটিতে আসি। 1910 সালে কবিগুরু ভারত তীর্থ লিখলেন। এর যেটি শেষ স্তবক, সেইখানে কবিগুরু বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো হে ব্রাহ্মণ সূচি কর মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত যত অপমান ভার, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিগুরু যে ভালো সমাজের কথা বলছেন, সেইখানে সবাইকে আসতে হবে, সবাই সমান, ধর্ম বর্ণ জাত বাদ দিয়ে সবাই এইখানে মিশে যাবে, এইটাই হচ্ছে ভালো সমাজ। এবারে আমরা ফিরে আসি 1904 সালে গান্ধীজি যখন নিজের ভালো সমাজের পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করেছেন। গান্ধীজি বললেন যে তিনি রাস্কিন থেকে 3টি জিনিস শিখেছেন। একটি হচ্ছে যে সবার ভালোর মধ্যেই প্রত্যেকের ভালো জড়িয়ে আছে। দ্বিতীয়ত উনি শিখলেন একজন উকিল ও একজন নাপিতের কাজের মূল্য সমান, প্রত্যেকের জীবিকার অধিকার এবং গুরুত্ব আছে। এবং 3 নম্বর হচ্ছে খেটে খাওয়া মানুষের জীবনই সার্থক, যেমন চাষি, হস্তশিল্পী, অন্যান্য মজুর। তো এইখানে প্রথম বিন্দু হচ্ছে যে সবার ভালো একসঙ্গে হবে। বাকি দুটো বিন্দুতে ভালো সমাজে প্রত্যেকের আয় সমান এবং প্রত্যেককে শারীরিক শ্রম করতে হবে, এইটা হচ্ছে গান্ধীজির ভালো সমাজ। এখন আমরা এই কবিগুরু আর গান্ধীজির যে ভালো সমাজ, তার সাথে আমরা 250 বছর আগেকার ফরাসি বিপ্লবের সেই 3টে স্লোগানকে মেলাতে পারি। সেই 3টে স্লোগান কি? সাম্য, স্বাধীনতা ও বন্ধুতা বা মৈত্রী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি জোর দিচ্ছেন সাম্যের প্রতি, আর কবিগুরু জোর দিচ্ছেন দ্বিতীয় ও তৃতীয় স্লোগানের প্রতি, যেখানে হচ্ছে স্বাধীনতা ও বন্ধুতা। এবারে আমরা ভালো সমাজের আজকে হয়তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে যাচ্ছে তাতে আসছি। পৃথিবীর বেশিরভাগ মানুষ আজ পরিবেশ দূষণের কথা জানে। জল, জঙ্গল, জমিন, বাতাস এর দূষণ, এবং বেশিরভাগই জলবায়ুর বিপর্যয়ের কথাও শুনেছেন। এখন প্রায় 200টি রাষ্ট্র সরকার নানাভাবে মিটিং করছে ও চেষ্টা করছে কিভাবে পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করা যায়, যাতে কি মানুষ ও প্রাণী বাঁচতে পারে। অনেকেই মনে করেন যে এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে শিল্পবাদ। এর মানে কি? এইটি একটি বড় মতবাদ, যেরকম আমাদের পুঁজিবাদ, সমাজবাদ, রাষ্ট্রবাদ, এই রকম যে নানা রকম বড় মতবাদ আছে। আমরা বলতে পারি যে শিল্পবাদও সেরকম একটি মতবাদ। শিল্পবাদের মূল কথা হচ্ছে যে প্রকৃতি অফুরন্ত, মানুষ সর্বোচ্চ প্রাণী, প্রকৃতি আমাদের, প্রকৃতির থেকে নিষ্কাশন করে আমাদের সুখ সম্পদা বাড়ানোর কোনো সীমা নেই। মানুষের অসীম ক্ষমতা ও নিত্য নতুন বিজ্ঞান প্রযুক্তি, এর ফলে আমরা সব ঠিক করে দেব। এই ব্যাপারে কবিগুরু ও গান্ধীজির কি মত ছিল? গান্ধীজির একটি কথা বহু প্রচলিত, মানুষের সঠিক চাহিদার জন্য পৃথিবী যথেষ্ট, কিন্তু লোভের জন্য নয়। যথেষ্ট মানে কি? লোভ মানে বা কি? এইগুলোকে কি মাপা যায়? মেপে কি কোনো লাভ হবে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা পরে আবার আলোচনা করব।
এখন আমাদের অবস্থা কবিগুরুর 1922 সালে লেখা একটি প্রবন্ধের মতন, যেটির নাম চাঁদ। এইটি একটি ছোট্ট প্রবন্ধ এবং এটাও আপনাদের হোমওয়ার্ক, এই প্রবন্ধটিকে পড়ে নেওয়া। আজকের আলোচনা এই বলেই শেষ করছি যে কবিগুরু এবং গান্ধীর ভালো সমাজ এক অর্থে ছিল শিল্পবাদের বিরুদ্ধে। আমাদের সেই দিকেই এবারে এগোতে হবে।